আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকের আমি করব ক্লাস 6-এর গণিত প্রভা থেকে বর্গমূলের যে অধ্যায়টি করছি আমরা কোষে দেখি 18.3 18 অধ্যায় তোমাদের বর্গমূল আছে, তার পেজ নাম্বার 217। গত ক্লাসে আমরা কোষে দেখি 18.2 শেষ করেছি, আজকে শুরু করব 18.3 217 পৃষ্ঠায়। তাহলে দেখো কোষে দেখি 18.3 217 পৃষ্ঠা। এবার দেখো এই অঙ্কগুলি করতে হলে আমাদের কয়েকটা বিষয় জেনে নিতে হবে। দেখো তোমাদের বইতেই আছে, আমি একটু তোমাদের সঙ্গে আলোচনা করে দিচ্ছি ব্যাপারটা নিয়ে। যেমন দেখো এইখানে এই ছকটা দেখো, অন্য পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করে, তাহলে এককের ঘরে শূন্য থাকলে দেখো, তাহলে অখণ্ড সংখ্যা 10, 20, 30, 40, 50, 60 এগুলো হলে, তাহলে আর বর্গ সংখ্যা কত দেখো 100, 400, 900 এগুলো সব বর্গ সংখ্যা। তাহলে বর্গ সংখ্যার এককে কি হবে না শূন্য হবে। দেখো অখণ্ড সংখ্যার এককের ঘরে যদি শূন্য থাকে তাহলে বর্গ সংখ্যার এককের ঘরেও শূন্য থাকবে, বুঝতে পারলে? তাহলে আবার দেখো এককের ঘরে যদি 1 থাকে, তাহলে বর্গ সংখ্যা দেখো 121, 441, 11 এটা 11 বর্গ, এটা 21 বর্গ, এটা 31 বর্গ। তাহলে দেখো বর্গ সংখ্যার এককে 1 থাকবে, বর্গ সংখ্যার এককের ঘরে 1 থাকবে। এবার দেখো এককের ঘরে যদি 2 থাকে, অখণ্ড সংখ্যার এককের ঘরে যদি 2 থাকে তাহলে বর্গ সংখ্যা কি থাকবে দেখো 4 থাকবে। তাহলে বর্গ সংখ্যার এককের ঘরে কি থাকবে, বর্গ সংখ্যার এককের ঘরে 4 থাকবে। আবার দেখো এককের ঘরে যদি 3 থাকে তাহলে এখানে দেখো, তাহলে বর্গ সংখ্যার এককের ঘরে 9 থাকবে, বর্গ সংখ্যার এককের ঘরে 9 থাকবে। আবার দেখো এখানে এককের ঘরে যদি 4 থাকে, তাহলে বর্গ সংখ্যার এককের ঘরে কি থাকবে না 6 থাকবে, বর্গ সংখ্যার এককের ঘরে কি থাকবে 6 থাকবে। এবার দেখো এককের ঘরে যদি 5 থাকে, তাহলে বর্গ সংখ্যার এককের ঘরে কি থাকবে না 5 থাকবে। এককের ঘরে যদি 6 থাকে তাহলে বর্গ সংখ্যার এককের ঘরে কি থাকবে না 6 থাকবে। এককের ঘরে যদি 7 থাকে তাহলে বর্গ সংখ্যার এককের ঘরে কি থাকবে না 9 থাকবে। এককের ঘরে যদি 7 থাকে, অখণ্ড সংখ্যার এককের ঘরে যদি 7 থাকে তাহলে বর্গ সংখ্যার এককের ঘরে কি থাকবে 9 হবে। এবার এককের ঘরে যদি 8 থাকে তাহলে অখণ্ড সংখ্যা 18, 28, 78 এগুলো অখণ্ড সংখ্যা, এর এককের ঘরে কি আছে 8 আছে, তাহলে বর্গ সংখ্যা এককের ঘরে কি হবে 4 হবে। তাহলে বর্গ সংখ্যা এককের ঘরে কি হবে না 4 হবে। এবার দেখো এককের ঘরে যদি 9, তাহলে এই অখণ্ড সংখ্যাগুলো কি 19 আছে, 29 আছে, 39 আছে। তাহলে এরূপ সংখ্যার বর্গ সংখ্যা কত হবে না দেখো 361, ধরো 361, তাহলে এর এককের ঘরে কি আছে, এককের ঘরে 1 আছে। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে যে অখণ্ড সংখ্যার এককের ঘরের সংখ্যার উপরে নির্ভর করছে বর্গ সংখ্যার এককের ঘরে কি অঙ্ক হবে। আরও একটি বিষয় এখানে দেখে নাও তোমরা, তাহলে পূর্ণ ওইটাকে শর্টে বলেছে, এখানে পূর্ণ বর্গ সংখ্যার এককের ঘরে শূন্য হলে বর্গমূলের এককের ঘরে শূন্য হবে। উল্টে দিয়েছে ব্যাপারটা, ওটার উল্টা। পূর্ণ বর্গ সংখ্যা এককের ঘরে 1 হলে, তাহলে এককের ঘরে 1 হলে তাদের বর্গমূলের এককের ঘরে 1 হবে বা 9 হবে। দেখো এককের 1 একে 1 হয়, আর 9 9 81 1 হয়। তাহলে পূর্ণ বর্গ সংখ্যার এককের ঘরে 1 হলে বর্গমূলের এককের ঘরে 1 হতে পারে বা 9 হতে পারে। এবার দেখো পূর্ণ বর্গ সংখ্যার এককের ঘরে যদি 4 হয়, তাহলে 4 কার বর্গে আসে, হয় 2 এর বর্গে আসে, 8 8 64 4 আসে। তাহলে দেখো বর্গমূলের এককের ঘরে 2 বা 8 হবে। এবার দেখো পূর্ণ বর্গ সংখ্যা এককের ঘরে যদি 5 হয়, তাহলে বর্গমূলের এককের ঘরের অঙ্ক কত হবে 5 হবে। এটা একদম চোখ বুঝে হবে। এবার দেখো পূর্ণ বর্গ সংখ্যার এককের ঘরে যদি 6 হয়, তাহলে বর্গমূলের এককের ঘরে 4 4 4 16, আবার 6 6 36, তাহলে 4 হতে পারে বা 6 হতে পারে, 4 হতে পারে বা 6 হতে পারে। তাহলে দেখো যদি পূর্ণ বর্গ সংখ্যা এককের ঘরে 9 হয়, তাহলে তাদের বর্গমূলের এককের ঘরে 3 হবে, 3 3 9 হয়, আবার 7 7 49 9 হয়। তাহলে 3 হবে বা 7 হবে, 3 হবে বা 7 হবে। 2 3 7 8 এরকম যদি হয় তাহলে তারা কখনো পূর্ণবর্গ সংখ্যা হবে না। তাহলে কিন্তু যেসব পূর্ণবর্গ সংখ্যার এককের ঘরে 2 3 7 8 হবে, তারা কখনো পূর্ণবর্গ সংখ্যা হবে না।
তাহলে বুঝতে পারলে। তাহলে আবার এখানেও একটি বিষয় দেখো, তাহলে মূল অখণ্ড সংখ্যার এককের ঘরের অঙ্কর সঙ্গে দেখো পূর্ণবর্গ সংখ্যার এককের ঘরের অঙ্ক কি কি হবে। 5 থাকলে 5 হবে, 4 থাকলে 6 হবে, এবার 3 থাকলে এককের ঘরের অঙ্ক 9 হবে, আর 7 থাকলেও 9 হবে। বুঝতে পারছো, 3 থাকলে 9 হবে, 7 থাকলে 9 হবে, 2 থাকলে 4 হবে, আর 8 থাকলেও 4 হবে, 1 থাকলে 1 হবে, আর 9 থাকলেও 1 হবে, আর 0 থাকলে 0 হবে, 0 থাকলে 0 হবে। তাহলে বুঝতে পারছো। এবারে দেখো একটা জিনিস দেখো, এবারে মূল অখণ্ড সংখ্যা যদি 1 অঙ্কের হয় তাহলে বর্গ সংখ্যা 1 অঙ্কের হবে, বর্গ সংখ্যা 1 অঙ্কের হবে। এবার 1 অঙ্কের অথবা 2 অঙ্কের হবে, 1 অঙ্ক অথবা 2 অঙ্কের হবে। তাহলে দেখো 1 অঙ্কের হলে তাহলে 2 অঙ্কের হবে। আবার দেখো 2 অঙ্কের হলে 3 অঙ্ক বা 4 অঙ্ক হবে। তাহলে 2 অঙ্কের হলে 3 অঙ্ক হবে, 3 অঙ্ক হবে বা 4 অঙ্ক হবে। আবার দেখো এবার দেখো 3 অঙ্কের হলে 5 অঙ্ক বা 6 অঙ্কের হবে বর্গ সংখ্যাটা। কথাটা কি বুঝতে পেরেছো তো? না, 2 অঙ্কের ধরো 15, তাহলে 15 বর্গ কত? 15 15 225। তাহলে ক অঙ্কের সংখ্যা হলো? 3 অঙ্কের সংখ্যা হলো। আবার যদি 66 দেখো, এটাও 2 অঙ্কের, এটা 2 অঙ্কের, তাহলে 2 অঙ্কের বর্গ মানে এটি 4 অঙ্কের সংখ্যা হচ্ছে, এটি 4 অঙ্কের সংখ্যা হচ্ছে। আবার দেখো 3 অঙ্কের সংখ্যা হলে দেখো ক অঙ্কের না 5 অঙ্কের হচ্ছে, আবার 3 অঙ্কের সংখ্যা হলে বর্গ 6 অঙ্কের বর্গ হচ্ছে, 6 অঙ্কের বর্গ হচ্ছে। তাহলে এখানে সূত্র কি বলেছে দেখো, না কোনো সংখ্যার বর্গের অঙ্ক সংখ্যা, কোনো সংখ্যার বর্গের অঙ্ক সংখ্যার দ্বিগুণ বা তার থেকে 1 কম হবে, দ্বিগুণ বা তার থেকে 1 কম হবে। যেমন ধরো তোমাকে যদি বলে, ধরো এই যে তোমাকে বলেছে ধরো 25, তাহলে 25-এর বর্গ কি হবে না 625। 25-এর বর্গ কত? 625। তাহলে 3 অঙ্কের সংখ্যা। এখানে কি বলেছে না দুটো সংখ্যা, তাহলে দ্বিগুণ মানে 2, তার থেকে 1 কম সমান কত? 3। তাহলে 2 2 4, 4 থেকে 1 গেলে 3, বা 2 গুণ 2 4 অঙ্কেরও হতে পারে, 4 অঙ্কেরও হতে পারে। যেমন ধরো যদি 66 গুণ 66 যদি গুণ করে, তাহলে 6 6 6 6 6 6 36-এর 6, 6 6 36 3 39, 6 6 36-এর 6, 6 6 36 3 39। তাহলে 6 9 6 15, 9 3 12 1 13, 4। তাহলে কত হলো? 4356। তাহলে এটা 4 অঙ্কের। তাহলে কি বলেছে না কোনো অখণ্ড সংখ্যার বর্গ সংখ্যার অঙ্ক হবে ডবল হবে অথবা ডবলের চাইতে 1 কম হবে, ডবল হবে অথবা ডবলের চাইতে 1 কম হবে। এইখানে দেখো তাহলে 2 অঙ্কের, এটা 2 অঙ্কের বর্গ সংখ্যা, তার কত হয়েছে? 625, তাহলে ডবলের চেয়ে 1 কম। আবার এটাও 2 অঙ্কের বর্গ, 2 অঙ্কের সংখ্যা, তার বর্গ কত হয়েছে? 4 অঙ্কের সংখ্যা হয়েছে। তাহলে তার অঙ্ক সংখ্যার ডবল মানে একটা দুটো, তাহলে এর ডবল 4 হলো। আবার অঙ্ক সংখ্যার ডবলের চাইতে 1 কম, দ্বিগুণের চাইতে 1 কম মানে 3 হলো। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। এবার আমরা মূল অঙ্কগুলোই আসছি, এসো। এবার দেখো 1000-এর নিকটতম পূর্ণ বর্গ সংখ্যা খুঁজি। তাহলে 1000-এর নিকটতম পূর্ণ বর্গ সংখ্যা খুঁজি। তাহলে 1000-এর দেখো ভাগ প্রক্রিয়া আমরা করব, 1 জোড় এই 1 জোড়। তাহলে যদি দেখো 10-এর বর্গ কাছাকাছি কোন বর্গ আছে না 3-এর বর্গ আছে, মানে 9। তাহলে 3-এ দিলাম আমরা, 3 3 9। তাহলে 10 থেকে 9 গেলে 1, এখানে দুটো শূন্য এলো, জোড় নামবে। এবার এটা দ্বিগুণ হয়ে এখানে চলে এলো। এবারে দেখো তাহলে 6-এর গায়ে কত বসাবো? 6-এর গায়ে 1 বসালে, 1 বসিয়ে 1 দিয়ে গুণ, তাহলে 61 হবে। আবার 6-এর গায়ে যদি 2 বসাই, তাহলে 2 2 4 বড় হয়ে যাবে, তাহলে 31। তাহলে 31 দিলে 61। তাহলে 10 থেকে 1 গেলে 9, আর 9 থেকে 6 গেলে 3, তাহলে 39। তাহলে এবার দেখো 1000 থেকে 39 যদি বাদ দিই আমরা, তাহলে পূর্ণ বর্গ সংখ্যা পাবো। তাহলে 1000 থেকে 39, 10 থেকে 9 গেলে 1, 9 থেকে 3 গেলে 6, 9, তাহলে কত? 961। কত হলো? 961। আবার দেখো 31, 31-এর পরের বর্গ, পরের সংখ্যা কত? 31-এর পরের সংখ্যা কত? 32।
32কে যদি 32 দিয়ে গুণ করি বর্গ সংখ্যা করতে হবে, তাহলে 2 2 4 আর 2 3 6, আবার 3 2 6, 3 3 9, তাহলে 4 6 6 12 2 9 কে 10, কত হলো 1024। তাহলে 32 গুণ 32 সমান কত 1024। এবার একটা জিনিস দেখো, এই যে 1024, হাজারের সঙ্গে এর তফাৎ কত 24, আর হাজারের সঙ্গে এর তফাৎ কত 39। তাহলে কোনটা নিকটতম? কোনটা নিকটতম? এর 24 তফাৎ, এর হচ্ছে 39 তফাৎ, এর হচ্ছে 39 তফাৎ। তাহলে কোনটা নিকটতম? তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে অঙ্কটা কি বলতে চাইছে। তাহলে 1000-এর নিকটতম পূর্ণ বর্গ সংখ্যা কোনটা বেরোলো? 1024। 961টা আমরা বাদ দেব কেন? 961 39 তফাৎ আছে, কিন্তু এটা আছে 24 তফাৎ, তাহলে নিকটতম এটা। তাহলে অতএব 1000-এর নিকটতম বর্গ সংখ্যা বর্গ সংখ্যা 1024, বর্গ সংখ্যা 1024। এবার 2-এর দাগটা দেখো, 9585 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে 9585 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে। দেখো, তাহলে এটা ভাগ প্রক্রিয়া আমরা বর্গমূল করতে গেলে যেটা ভাগশেষ থেকে যাবে সেটা বিয়োগ করলেই আমরা উত্তরটি পেয়ে যাব। তাহলে সংখ্যাটি আমরা তুলে নিয়েছি 9585। তাহলে ভাগ প্রক্রিয়া আমরা করব। তাহলে এই জোড় এই জোড়, তাহলে 95-এর কাছাকাছি কার বর্গ আছে? দেখো, 9 গুণ 9 সমান কত 81। এখানে 2 2 3 3 4 4 5 5 এরকম ধরতে হবে প্রথমে। তাহলে 9 9 81, তাহলে 9-এর বর্গ আছে, তাহলে 9 9 81। তাহলে 5 থেকে 1 গেলে 4, 9 থেকে 8 গেলে 1, আর এই জোড়টা একসঙ্গে নামিয়ে দিতে হবে। বর্গমূলে জোড় একসঙ্গে নামাতে হবে। তাহলে এবার 9-এর ডবল কত 18। তাহলে এবার দেখো, 18-র সাথে যদি আমরা 8 দিই, তাহলে 8 8 64 4, 8 8 64 6 70 0, 8 একে 8 7 15 হবে না, বড় হয়ে যাবে। তাহলে 7-এ দাও। তাহলে 7 7 18 সাথে 7 বসিয়ে 7 7 49-এর 9 হাতে 4, 7 8 56 4 60-এর 0 হাতে 6, 7 একে 7 6 13, হ্যাঁ 1309 হবে। তাহলে 7-এ দিলে আমরা কত 1309। তাহলে 15 থেকে 9 গেলে কত 6, এখানে 7 আছে 7, 4 থেকে 3 গেলে 1। তাহলে দেখো এটাই হবে। তাহলে এই সংখ্যাটা যদি আমরা 176 বাদ দিই, তাহলে কীটা পাবো? না 97-এর বর্গ পাবো, 97-এর বর্গ পাবো। তাহলে কি বলেছে না, কোন সংখ্যা বিয়োগ করলে ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। যদি 176 এইটা থেকে বাদ দিই আমরা, তাহলে 97-এর বর্গ সংখ্যা আমরা পাবো। অতএব সংখ্যাটি থেকে 176 বিয়োগ করলে পূর্ণ বর্গ সংখ্যা পাবো, পূর্ণ বর্গ সংখ্যা হবে। এবার 3-এর দাগের অঙ্কটা দেখো, 5320-র সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণ বর্গ সংখ্যা হবে হিসাব করি। তাহলে 5320-র সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণ বর্গ সংখ্যা হবে। তাহলে 3-এর অঙ্কটা 5320 আমরা বর্গমূল করি এসো। তাহলে এই একটি জোড়, এই একটি জোড়। তাহলে 53-র পাশাপাশি কার বর্গ আছে? না দেখো, 53-র পাশাপাশি 7-এর বর্গ আছে। তাহলে 7 7 49, এই 8 8 64 বড় হয়ে যাবে। তাহলে বিয়োগ করলে 13 9 গেলে কত 4, 13 থেকে 9 গেলে কত 4, আর এখানে 2 নামলো, এখানে 0, 420।
এবার দেখো তাহলে 7-এর ডবল কত? 7-এর ডবল 14 বা 7-এর দ্বিগুণ। এবার দেখো 3-এ দিলে বড় হয়ে যাবে, 2-এ যদি আমরা দিই তাহলে 2-এ দিলে 142, 2 বসিয়ে 2 দিয়ে গুণ করতে হবে, এটাই বর্গমূলের মজা। তাহলে 2-2-এ 4, 2-4-এ 8, 2-1-এ 2, তাহলে কত? 284। 10 থেকে 4 গেলে 6, 11 থেকে 8 গেলে 3, 3 থেকে 2 গেলে 1, 136। এবার কিন্তু আমাদের কি বলেছে না, কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে এটা বিয়োগ, এটা বাদ দিলে হবে বর্গ সংখ্যা পাবো, কিন্তু আমাদের তো বাদ দেওয়ার কথা বলেনি, বিয়োগ করার কথা বলেনি, আমাদের বলেছে যোগ করলে। তাহলে এখানে দেখো এটা বাদ দিলে আমরা 72-এর বর্গ সংখ্যা পাবো, এটা বাদ দিলে 72-এর বর্গ সংখ্যা পাবো, কিন্তু 72-এর পরে কত? 73। তাহলে 73-এর বর্গ সংখ্যাটা কত হয় দেখি। তাহলে 3-3-এ 9, 3-7-এ 21, 7-3-এ 21, 7-এ 2, 7-7-এ 49, 2-এ 51, তাহলে 9, 2, 3, 5, তাহলে 5329। এবার দেখো তাহলে এটা বর্গ সংখ্যা, এটা বর্গ সংখ্যা, তাহলে 5000 আমাদের আছে কত? 5320। তাহলে 5320 যদি এখান থেকে বিয়োগ করি তাহলে 9, তাহলে 5000, তাহলে দেখো তাহলে 5320-র সঙ্গে যদি আমরা 9 যোগ করি তাহলে পূর্ণ বর্গ সংখ্যা পাব। তাহলে অতএব 5320-এর সঙ্গে 20-এর সঙ্গে 9 যোগ করলে পূর্ণ বর্গ সংখ্যা পাব, বর্গ সংখ্যা পাব। তাহলে আশা করি বুঝতে পারলে তোমরা। তারপরে 4-এর অঙ্কটা কি আছে দেখো, শূন্য ছাড়া এমন একটি ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা খুঁজি যা 15, 25, 35, 45 দ্বারা বিভাজ্য। তাহলে শূন্য ছাড়া এমন একটি ক্ষুদ্রতম পূর্ণ বর্গ সংখ্যা খুঁজি যা 15, 25, 35, 45 দ্বারা বিভাজ্য। তাহলে 4-এর দাগের অঙ্কটা কি বলেছে না, 15, 25, 35, 15, 25, 35, 45 ক্ষুদ্রতমর মধ্যেই অঙ্কের পদ্ধতিটি লুকিয়ে আছে, আমরা লসাগু করব। তাহলে লসাগু যদি করি দেখো সবগুলো 5-এর গুণিতকে আছে, 5 দিয়ে করি, 5-3-এ 15, 5-5-এ 25, 5-7-এ 35, 5-লং 45। আবার একবার যাবে, এই 3 আছে এখানে, 3-এর গুণিতক আছে, তাহলে 3-একে 5 নামলো, 7 নামলো, 3-3-এ। তাহলে এবার দেখো তাহলে অতএব নির্ণেয় লসাগু, নির্ণেয় লসাগু তাহলে সমান কত? 5 গুণ 3 গুণ 5, একগুলো ধরবো না, গুণ 7 গুণ 3, তাহলে 5-3-এ 15, 15, 5-এ 75, আর 75-3-এ 225, 225 7-এ, 7-5-এ 35-এর 5, হাতে 3, 7-2-এ 14, 3-এ 17, 7, হাতে 1, 7-2-এ 14, একে 15, তাহলে কত? 1575। এবার দেখো এই উৎপাদকগুলির মধ্যে দেখো তাহলে 5 গুণ 5 আছে দুটো, 3 আছে দুটো, 7 আছে একটা। তাহলে দেখো আমরা কি জানি না, 5-এর বর্গ, দুটো 5 থেকে 5-এর বর্গ, দুটো 3 থেকে 3-এর বর্গ, কিন্তু 7-এর বর্গ নেই। যদি এখানে 7-এর বর্গ থাকতো তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা হতো, যেহেতু 7-এর বর্গ নেই তাহলে আমাদের 7-এর বর্গ আনতে হবে, তাহলে আমাদের 7-এর বর্গ আনতে হবে, 7-এর বর্গ আনলে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে 7-এর বর্গ যদি আমরা আনি তাহলে 7, তাহলে এবার দেখো তাহলে সংখ্যাটি আমরা কি পাবো না, এটা 25, এটা 9, এটা 49। তাহলে দেখো তাহলে এটা
এই এই দুটো গুণ করলে, 7-এর সঙ্গে গুণ করলে তাহলে 1575-এর সঙ্গে তাহলে একটা 7 গুণ করিয়েছো, 7 5 35-এর 5 হাতে 3, 7 7 49, 3 52, 52 2 5, 7 5 35, 5 40-এর 0 হাতে 4, 7 1 7 4 11। তাহলে দেখো এই গুণফলটা কত পেলাম না 11,025। তাহলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা, এটি একটি পূর্ণবর্গ সংখ্যা। অতএব 11,025 পূর্ণবর্গ সংখ্যাটি 15, 25, 35, 45 দ্বারা বিভাজ্য। তাহলে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে। এবারে দেখো 5-এর দাগে কি বলেছে। দেখো 5-এর দাগটা কি বলেছে না 4 অঙ্কের ক্ষুদ্রতম বৃহত্তম পূর্ণ বর্গ সংখ্যা খুঁজি যারা 8, 15, 20, 25 দিয়ে বিভাজ্য। তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণ বর্গ সংখ্যা ও বৃহত্তম সংখ্যা, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা যারা 8, 15, 20, 25 দ্বারা বিভাজ্য হবে। তাহলে দেখো প্রথমে 8, 15, 20, 25-এর লসাগুটা করে নিয়ে এসো। তাহলে 8, 15, 20, 25 সংখ্যাগুলি কি আছে 8, 15, 20, 25। তাহলে লসাগু যদি প্রথমে করি তাহলে এটাও 5-এর গুণিতক, এটাও 5-এর গুণিতক, এটাও 5-এর গুণিতক। তার প্রথমে 5-এ দেব, 8 নামলো। তাহলে 5 3 15, 5 4 20, 5 5 25। এবার 2-এ দাও, 4-এ দেওয়া যেত কিন্তু 4 না, 4 তো যুগ্ম সংখ্যা, যৌগিক সংখ্যা, মৌলিক সংখ্যা দিয়ে দেবো। তাহলে 2 4 3, 2 2 2 5। আবার 2-এ দেব, 2 2 3 নামলো, 2 1 5। তাহলে এবার দেখো অতএব নির্ণেয় লসাগু, নির্ণেয় লসাগু সমান কত 5 গুণ 2 গুণ 2 গুণ 2, 3টে 2 আছে, একটা 3 আছে আর একটা 5 আছে। তাহলে দুটো 5 আছে, দুটো 5, 1 2 3টে 2 আছে আর একটা 3 আছে, একটা ধরবো না আমরা। 5 দিয়ে 10, 10 দিয়ে 20, 20 দিয়ে 40, 40 3 120, 120 5 600। তাহলে কত পেলাম আমরা 600। কিন্তু এইখানে একটা জিনিস লক্ষ্য করো তোমরা, এখানে আমরা পেয়েছি 5-এর বর্গ পেয়েছি, এটা একটা, এটা একটা, 2-এর একটা বর্গ পেয়েছি, এই 2টার বর্গ নেই, এটার বর্গ নেই। তাহলে বর্গ সংখ্যা করতে হলে আরও একটা 2 আনতে হবে, আর একটা 3 আনতে হবে। তাহলে যদি ধরো 5 স্কোয়ার গুণ 2 স্কোয়ার, এটা আর একটা 2 আনলে 2 স্কোয়ার, আর একটা 1 3 আনলে 3 স্কোয়ার। তাহলে কটা, একটা 2 আর একটা 3 সমান কত 6। তাহলে 6 0 6 0 636। তাহলে কত পেলাম আমরা 3600 পেলাম। এটা ক্ষুদ্রতম হলো। এটা কততম হলো না ক্ষুদ্রতম হলো। এবার বৃহত্তম যদি বলে, তাহলে বৃহত্তম বলে তাহলে 3600-কে 4 অঙ্কের বলেছে। তাহলে 3600-কে যদি আমরা 4 দিয়ে গুণ করি, বর্গ সংখ্যা দিয়ে গুণ করব, তাহলে 4 0 0, কারণ ক্ষুদ্রতম বর্গ সংখ্যা 4। তাহলে 4 দিয়ে গুণ করব, 4 0 0, 4 0 0, 4 6 24-এর 4 হাতে 3, 4 3 12 দিয়ে 14। না, এটা 5 অঙ্কের হয়ে যাচ্ছে, এটা 5 অঙ্কের হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের চাইছে 4 অঙ্কের। তাহলে 4 অঙ্কের এই সংখ্যাগুলি দ্বারা বিভাজ্য হবে, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে এটা এবং বৃহত্তম সংখ্যা হবে এইটা। তাহলে তোমরা বুঝতে পারলে নিশ্চয়। তাহলে অতএব 4 অঙ্কের ক্ষুদ্রতম ও বৃহত্তম পূর্ণ বর্গ সংখ্যা
3600, যা 8, 15, 20, 25 দ্বারা বিভাজ্য। 25 দ্বারা বিভাজ্য। আশা করি বুঝতে পারলেন কিভাবে হলো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।